স্লাইডে যাই। আর্টিকেল 12 ডেফিনেশন অফ স্টেট, একবার রিভাইজ। আর্টিকেল 13 জুডিশিয়াল রিভিউ, আগের দিন পড়েছিলাম, প্লেলিস্ট একবার দেখে নেবেন। আর্টিকেল 14 থেকে 18 হচ্ছে সাম্যের অধিকার বা ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 21, 22 এগুলো হচ্ছে ওই ফ্রিডম অফ স্পিচ, তারপরে অ্যারেস্ট এন্ড ডিটেনশন, রাইট টু লাইফ এন্ড প্রপার্টি। 20 হচ্ছে যে নো এক্সপোজ ফ্যাক্টর ল, আইনের ভিত্তিতে। এই জিনিসগুলো আর্টিকেল 19 থেকে 22 এর মধ্যে রয়েছে। 23, 24 হচ্ছে কাউকে ট্রাফিকিং করা যাবে না, বাচ্চাদেরকে লেবার হিসেবে ইউজ করা যাবে না খারাপ মানে ক্ষতিকারক কাজের জন্য। 25 থেকে 28 হচ্ছে ধর্মের স্বাধীনতা, ধর্মের ভিত্তিতে কি হচ্ছে সেটা। 29, 30 হচ্ছে মাইনরিটিদের, মানে সব রকম মাইনরিটি, ধার্মিক মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি, লিঙ্গুইস্টিক মাইনরিটি, সব মাইনরিটিদের রাইটস কি 25 আর 30, সরি 29 আর 30। তারপরে প্রপার্টি, এটা আর এখন করা হয় না, এটা কি হয়ে গেছে, আর্টিকেল 31টা এখন হয়ে গেছে আর্টিকেল 300A, লিগাল রাইট। ঠিক আছে, এটা কিনা একটা লিগাল রাইট, ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই আর পড়ে লিগাল রাইট, আর্টিকেল 300। আর তারপরে হচ্ছে আর্টিকেল 32। আর্টিকেল 32 হচ্ছে এটাই যে রাইট টু কনস্টিটিউশনাল রেভিনিউ, মানে রিটস পুরো সম্বন্ধে 5টা রিট আছে, ওটাই হচ্ছে আর্টিকেল 32 এর মেইন বক্তব্য। ঠিক আছে, এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে আর্টিকেল 21 এর, এটা পরবর্তীকালে অ্যাডপ্ট করা হয়েছিল 84তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 2003-এ। 84তম সংবিধান সংশোধনে এটাকে ইনক্লুড করা হয়েছে আর্টিকেল 21-এ। এটার মানে হচ্ছে রাইট টু এডুকেশন, আগের দিন বলেছি তাও একবার রিভাইজ করছি। রাইট টু এডুকেশন মানে 6 থেকে 14 বছর সবাইকে কম্পালসারিলি শিক্ষিত করতে হবে, এটা ভারতীয় সংবিধান বলে দিচ্ছে। আর্টিকেল 21-এ হয়ে গেল। আর আরেকটা হ্যাঁ, এগুলোই মোটামুটি ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, 32। তারপরে আসে 33, 34 আর 35। 33, 34, 35 অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ এগুলো অত বেশি কোশ্চেন আসে না, একবার জাস্ট মানে জাস্ট হেডলাইনটুকু জেনে নিলেই হবে, ডিটেইলস জানার দরকার নেই। 33 হচ্ছে মার্শাল, হ্যাঁ 33, হ্যাঁ এটা হচ্ছে ইয়ে তোমার আর্মড ফোর্স। আর্মড ফোর্সদের ক্ষেত্রে কি আইন সেটা বলা হয়েছে। আর্মড ফোর্সদের ক্ষেত্রে সংবিধান আলাদা সিভিলিয়ানদের থেকে। আইন আর্মড ফোর্সদের কি কি রাইটস, ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে সেটা বলা হয়েছে। 34-এ বলা হয়েছে মার্শাল ল, মানে মিলিটারিদের ক্ষেত্রে, মিলিটারিদের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস কেমন হবে সেটা বলা হয়েছে মার্শাল ল 34-এ। 35-এ বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে 35-এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস পার্লামেন্টারি ল এর সাথে কিন্তু সম্পর্কযুক্ত নয়। পার্লামেন্টারি ল এবং ফান্ডামেন্টাল রাইটস দুটো আলাদা স্ট্যাটারে বিলং করে। পার্লামেন্টের অগ্রাধিকার থাকলেও খুব একটা বেশি ফান্ডামেন্টাল রাইটস পার্লামেন্টের একটা অগ্রাধিকারকে স্বীকার করা হয়েছে 35-এ, কিন্তু সেটা কিন্তু 32-এর থেকে গ্রেটার করে দেখা যাবে। জেনারেলি 33, 34, 35 থেকে অত বেশি কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আমাদের মেইনলি যেটা পড়তে হয় 12 থেকে 32। ঠিক আছে, 33, 34, 35 জাস্ট মেনশন করে দিলাম। দেখবেন যে কোনো টেক্সট বুকের পেছনে এক লাইন লেখা থাকবে হেডলাইন, একটা হচ্ছে আর্ম ফোর্স, একটা হচ্ছে মার্শাল ল। এই দুটো জাস্ট হেডলাইন জেনে গেলেই হবে, ভেতর থেকে আসবে না, কারণ এগুলো অনেক ডিটেল। আমরা সিভিলিয়ান হয়ে মার্শাল ল, আর্ম ফোর্স সম্বন্ধে এত বেশি ডিটেল ওই লয়ার্সরা যারা এলএলবি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে, আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এইটুকু জানলেই হবে। ঠিক আছে, এই হলো ফান্ডামেন্টাল রাইটস পুরো চ্যাপ্টারটা। বলুন, কারো কোনো ডাউট থাকলে একটু বলুন, জেনারেল কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলুন। করতে হবে, কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। বাঁকুড়া কোনো ডাউট আছে? বাঁকুড়া বলুন। হ্যাঁ, ম্যাডাম যেটা আর্মিতে বলা হলো তার নিচে নিচে কথাটা না ক্লিয়ারলি আসছে না, আরেকবার বলুন। হ্যাঁ বলুন, স্লাইডটা আছে, স্লাইডটা এই যে স্লাইডে শুধু 32 অব্দি আছে, 32 অব্দি আমাদের লাগে। 33, 34, 35 অত বেশি লাগে না, ওটা জাস্ট নামগুলো জেনে রাখবেন, একটা আর্ম ফোর্স, একটা মার্শাল ল, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ডিটেলসে পড়ার দরকার নেই।
কোনো এক্সামে আজ অব্দি কোয়েশ্চেন আসেনি। 33 আর 34 কি বলছে সেটা ম্যাক্সিমাম আসতে পারে, আনফোর্স বা মার্শাল ল এক লাইন আসতে পারে, তার বেশি কোনো জায়গায় কোয়েশ্চেন আজ অব্দি আসে। ঠিক আছে, আসানসোল কোনো ডাউট থাকলে বলুন। মালদা কোনো ডাউট থাকলে বলুন। কল্যাণী কোনো ডাউট থাকলে বলুন। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে মুভ করছি তাহলে। এবার একটু কোয়েশ্চেন ডিসকাস করি ফান্ডামেন্টাল রাইটস এর উপর। Important questions. Which of the following are mentioned under separate articles in Part 3 of the Constitution of India pertaining to fundamental rights? ঠিক আছে, সেপারেট আর্টিকেলস। পরীক্ষার সময় আমাদের এটাই করছে। গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে অডিট অ্যাকাউন্টস এর একটা পরীক্ষা ছিল, এখন কোভিড পরিস্থিতির পর প্রথম পরীক্ষা, এটা বলে রাখা দরকার। তো সেখানে কিন্তু একটা লাইন ইনফরমেশন, যেটা কিনা যেকোনো এমসিকিউ বইতে পাওয়া যায়, ইনফরমেশনটা খুবই সহজ। সেখানে কোয়েশ্চেনটা এমন করে করেছে, পুরো ঘুরিয়ে করেছে। ঠিক আছে, ঘুরিয়ে কঠিন ভাষা প্রয়োগ করে একটা বড় মাপের একটা বড় বড় লেন্থের কোয়েশ্চেন করেছে, কঠিন ভাষা প্রয়োগ। ঠিক আছে, এটার মানে কি, আমাদের পরীক্ষার হলে প্রেশারের মধ্যে এটাই করতে হবে, ওখান থেকে কঠিন ভাষাটার মধ্যে থেকে আসল যে কথাটা যেটা জানতে চাইছে সেটাকে এক্সট্রাক্ট করে। ঠিক আছে, সেই জন্য আজকে কিন্তু এই কোয়েশ্চেন গুলো আমি নিয়ে এসেছি, যেখানে একটু বড় থাকবে লেন্থ, এবং পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসল কথাটা বার করে নিতে হবে। অডিটর অ্যাকাউন্টস এর পরীক্ষায় কোভিড পরিস্থিতির পর প্রথম পিএসসির প্রথম পরীক্ষা অডিটর অ্যাকাউন্ট গত সপ্তাহের আগের সপ্তাহের মতো করে হয়েছে। ওখানকার কোয়েশ্চেন যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ওইভাবেই করবে। ঠিক আছে, একটা বড় প্রশ্নের মধ্যে থেকে কিওয়ার্ডটাকে বেছে নিতে হবে। আনসারটা কিন্তু খুবই সোজা, কিন্তু ওই প্রশ্নটা দেখে পরীক্ষার হলে নার্ভাসনেসের চোটে অনেক সময় ভুল উত্তর হয়ে যেতে পারে। সেইটাই কিন্তু ওরা দেখতে চাইছে, ঠান্ডা মাথায় প্রশ্নটাকে পড়তে হবে। ঠিক আছে, সেই উদ্দেশ্যে এই প্রশ্নটা এনেছি। which of the following are mentioned under the separate articles? এখানে কিওয়ার্ড হচ্ছে কি, এখানে কিওয়ার্ড হচ্ছে সেপারেট আর্টিকেলস কথাটা। ইন পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 আমরা জানি। হ্যাঁ, তারপরে ফান্ডামেন্টাল, এগুলো সব বাড়তি কথা। এই আসল কথা হচ্ছে সেপারেট আর্টিকেলস। এর মধ্যে কোন আর্টিকেলটা সেপারেট আর্টিকেলসে আছে, কি কি পয়েন্ট বলছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি 17 নম্বর, পাশে লিখতে লিখতে যাব। অ্যাবলিশন অফ টাইটেল কত নম্বর? 18 নম্বর। ফ্রিডম অফ অ্যাস টু পে ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ন, এটা কত নম্বর? আজকেই পড়লাম, 27 নম্বর, তাই তো? তারপরে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস 29 নম্বর। ঠিক আছে, চারটে গ্রুপ, 17, 18, 27, 29। প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস 29, আর এখানে ট্যাক্সেস এর কথা আছে 27, টাইটেলস আছে 18তে, আনটাচেবিলিটি 17তে। সিলেক্ট দ্য কারেক্ট আনসার, কোনটা কারেক্ট হবে? ঠিক আছে, এগুলো কোনটা সেপারেট আর্টিকেলস এর মধ্যে পড়ে? ঠিক আছে, 1 আর 2, 3 আর 4, 2 3 4, 1 2 3, কি হবে উত্তর? Except C, 3 and 4. 3 and 4 কেন? তাই কি, একটু ভেবে বলুন। গ্রুপ করে নেবেন, গ্রুপগুলো বলেছি গ্রুপ করে নেবেন। একটা গ্রুপ হচ্ছে 14 থেকে 18, সেকেন্ড গ্রুপ হচ্ছে 19 থেকে 22, থার্ড গ্রুপ 23 থেকে 24, তাই তো? ফোর্থ গ্রুপ 25 থেকে 28, লাস্ট গ্রুপ 29 থেকে 30, আর তারপরে 32। ঠিক আছে, সব 6টা গ্রুপ আছে। আরো ভালো করে বলতে গেলে এই স্লাইডে যেতে হবে, এই স্লাইডে পরপর গ্রুপগুলো করা আছে। প্রথম যে স্লাইডটা বলেছি, এই স্লাইডটা দেখুন, ওখানে কি কি আর্টিকেলের কথা বলেছে কোশ্চেনটাতে? 17, 17, 18, 27 আর 29, তাই তো? এবার কোন গ্রুপের মধ্যে কোনটা পড়ছে? 29 পড়ছে এই গ্রুপের মধ্যে।
আলাদা একটা গ্রুপ 5 নম্বরে। 27 পড়ছে 4 নম্বর গ্রুপের মধ্যে 27, ঠিক আছে। 17 আর 18 দুটো কিন্তু এক গ্রুপে পড়ছে। 17 18 দুটোই কিন্তু রাইট টু ইকুয়ালিটি গ্রুপে পড়ছে। 14 থেকে 18 মানে এর মধ্যেই কিন্তু 17 18 দুটোই কিন্তু এক গ্রুপে পড়ছে, ঠিক আছে। এইটা হচ্ছে সেপারেট আর্টিকেল। এইগুলো আলাদা একজন। 27 শুধু এখানে পড়ছে, 29 শুধু এখানে পড়ছে। তাহলে জোট সংখ্যা কে হলো, ডবল কে হলো, 17 আর 18, ঠিক আছে। আবার কোশ্চেনে ফিরে যাই। কোশ্চেনে ফিরে গেলে গ্রুপটা দেখে নিলাম কোনটা কে গ্রুপ। এই দুজন কিন্তু এক গ্রুপের মধ্যে পড়ছে, এই দুজন কিন্তু এক গ্রুপের মধ্যে পড়ছে, 17 আর 18, ঠিক আছে, একটা গ্রুপে। এ আলাদা গ্রুপ 27, এ আলাদা গ্রুপ 29। তার মানে আনসার কি হবে, আনসার হবে 1 আর 2, 17 এবং 18, ঠিক আছে। এরা হচ্ছে সেপারেট আর্টিকেলস। সেপারেট আর্টিকেলস মানে হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট সেপারেট আর্টিকেলস? রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, একটা সেপারেট আর্টিকেল, ঠিক আছে। রাইট টু ইকুয়ালিটি একটা সেপারেট আর্টিকেল। সেই সেপারেট আর্টিকেলের মধ্যে কিন্তু 17 আর 18 1 আর 2 পড়ছে। এটা একটা আলাদা আর্টিকেলে পড়ছে, এটাও একটা আলাদা আর্টিকেলে পড়ছে। আনসার কি হবে কোড ওয়াইজ দেখতে গেলে 1 আর 2, ঠিক আছে। তারপরে 3 আর 4 অবভিয়াসলি এক গ্রুপে পড়ছে না, কেন না একটা 27 একটা, দুটো তো আলাদা গ্রুপ দেখলাম আমরা। এবং 2 3 4 আরই হবে না, 1 2 3 4 তো হবেই, ঠিক আছে। আনসার হচ্ছে 1 আর 2, ঠিক আছে, এ 1 and 2। তার মানে কি কোশ্চেনটা খুবই সোজা। কোশ্চেনটা কি ওই একদম প্রথম সাইড থেকে, কিন্তু কোশ্চেনের সাজানো, প্রেজেন্টেশন, এখানে কিন্তু আমাদের একটু জিআই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই জায়গাটাতে এই আমাদের নতুন কোভিড এর পরে কিন্তু পরীক্ষাগুলো যেগুলো হচ্ছে পিএসসি এগুলোই করছে। কোশ্চেনের মধ্যে মাথা খাটিয়ে বার করতে হবে, উত্তরটা ভীষণ সহজ। এই উত্তরটা কি আমরা জানি না 14 থেকে 18 কি পড়ে? প্রত্যেকটা গ্রুপ আমরা জানি, সবার মুখস্থ, আর্টিকেলের ভেতরেও জিজ্ঞেস করেন হেডলাইন থেকেই। কিন্তু তারপরেও দেখুন কিরকম ভাবে ঘুরিয়ে দিল, ঠিক আছে। সেপারেট আর্টিকেলস বলে দিল, বলে এই ক্লাবিং গুলো করে এখানে পাস করবে, ঠিক আছে। তো এটা একটু দেখে আনসার করবে। এই ধরনের ট্রেন্ড এখন পপুলার বলে এই ধরনের কোশ্চেনই আমি এনেছি। তারপরে কোশ্চেন, হ্যাঁ বলুন। আসানসোল, হ্যাঁ বলুন। হ্যাঁ আরেকবার বলুন, শুনতে পাচ্ছি। আর্টিকেল নয়, একটা গ্রুপের মধ্যে পড়ছে সেপারেট আর্টিকেল। সেক্ষেত্রে কি, এবার দেখুন আপনি যদি কোশ্চেনের খুদ ধরেন তাহলে তো কিছু বলার নেই, কারণ পিএসসি তে এরকম, এটা তো একটা পরীক্ষারই কোশ্চেন, ঠিক আছে। ওখানে যা ভাষা, আমি এটা নিজে বানাইনি, যা ভাষায় এক্স্যাক্টলি কপি করা হয় এটা একটা প্রিভিয়াস ইয়ার থেকেই কপি করা। আপনি যদি কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে থাকেন বাড়ি গিয়ে গুগল করবেন, গুগল করে দেখবেন একদম এক্স্যাক্ট এই ল্যাঙ্গুয়েজে দেওয়া। এবার আপনি যেটা বলছেন গ্রামাটিক্যালি ল্যাঙ্গুয়েজটা ইনকারেক্ট, সেটা আমিও জানি যে ওগুলো সেপারেট আর্টিকেলের মধ্যে পড়ে না। কিন্তু যখন কোশ্চেন আমাকে এইভাবে দেবে তখন আমাকে ওদের মতো করে ভাবতে হবে, ওরা ওই মিন করেই বলতে চেয়েছে, ঠিক আছে। সেপারেট আর্টিকেল মানে 17 সেপারেট একটা, 27 একটা, 29 একটা, এটা ঠিক। কিন্তু যখন আমি দেখবো যে ওই ক্লাবিংটা এক হচ্ছে, ওই যে এই স্লাইডটা যদি আমাদের মাথায় থাকে, ঠিক আছে, এই স্লাইডটা, এই প্রত্যেকটা এমসিকিউ বইয়ের শুরুতে এরকম একটা জিনিস দেওয়া থাকে। এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে তখন আমরা দেখবো যে পরীক্ষক ওটাই কিন্তু জানতে চেয়েছে, যদিও এগুলো প্র্যাকটিক্যাল না। এগুলো কি বলা যেতে পারে, 7 ফান্ডামেন্টাল রাইটস। বইয়ের প্রথমেই দেখবেন, এমসিকিউ বইয়ের প্রথমেই লেখা থাকে অরিজিনালি দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড ফর 7 ফান্ডামেন্টাল রাইটস। 7 ধরনের ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে। এটা হচ্ছে টাইপস অফ ফান্ডামেন্টাল রাইট। এবার ওখানে আপনার মতে এবং আমারও তাই মত, বলা উচিত ছিল হোয়াট আর দ্য সেপারেট আর্টিকেল, না বলে বলা উচিত ছিল সেপারেট ফান্ডামেন্টাল রাইটস, তো টাইপস অফ ফান্ডামেন্টাল রাইটস, তাহলে এক্স্যাক্টলি ঠিক হতো। কিন্তু সেটা যখন বলেনি, গ্রামাটিক্যালি ইনকারেক্ট। অনেক পরীক্ষায় এরকম ইনকারেক্ট প্রশ্ন করে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের নিয়ারেস্টটা ধরে নিতে হবে। এবার যখন আনসার করতে হবে নিয়ারেস্টটা ধরেই আনসার করতে হবে। আর্টিকেলটা আক্ষরিক করতে নয়, কিন্তু এখানে যেটা বলতে চাইছি এই গ্রুপিং, ঠিক আছে, সেটা আমাদেরকে ধরে নিয়েই করতে হবে, কিছু করার নেই। আপনি পিএসসি ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারটা তুলে দেখবেন, 2020 লাস্ট যেটা হয়েছে, এই তো কত, ওই আগামী 22 তারিখ আছে পরীক্ষা, তার আগে 20 সালের প্রশ্নটা ধরে দেখবেন, অনেক এরকম কনফিউজিং, এরকম ডাবল অপশন, এরকম অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। তো ওটা থাকে পরীক্ষার সময়, কিছু করার নেই, আমাদের নিয়ারেস্ট নিয়ে চলতে, ঠিক আছে। আশা করি ডাউটটা ক্লিয়ার হয়েছে। ওখানে তো আরেকটা পরীক্ষা অপশন ছিল যেটা 1.4, ওটাও তো শুরু করছে, মানে আমাদের লজিক অনুযায়ী ওটা সবথেকে সেপারেট আর্টিকেল, 17 একটা সেপারেট আর্টিকেল, 18 একটা সেপারেট আর্টিকেল,
27 একটা সেপারেট আর্টিকেল আর 29 একটা সেপারেট আর্টিকেল। হ্যাঁ তাই তো, কিন্তু গ্রুপিংটা তো এক নয়। তো এখানে যেটা বলতে চাইছে যে গ্রুপিংটা এক হতে পারে। এবার আর্টিকেল বলতে গ্রামাটিক্যালি ওটাই ঠিক, কিন্তু কোয়েশ্চেনটা এইভাবে করেছে, কি করবো এবার? এক্স্যাক্টলি এই আর্টিকেলটা আছে, সেপারেট আর্টিকেল বলা যায় না, গ্রুপিং বলতে হতো ওখানে। বলেনি যখন, আমাকে আর্টিকেল ধরে ওইভাবে ভেবেই আনসারটা করতে হবে। আর্টিকেল বলতে এখানে এই গ্রুপিং গুলোর কথা বলেছে, এই গ্রুপিং গুলোর কথা বলেছে, ঠিক আছে? ওটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, কিন্তু সেন্সটা বুঝতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? নাহলে আনসার হবে না। হ্যাঁ, আপনি 2020 কোশ্চেনটা একবার দেখবেন না, কটা ভুল আছে ঠান্ডা মাথায় দেখবেন। বিসিএস এর কোশ্চেন বলছি, জিওগ্রাফির কোশ্চেন গুলো সাংঘাতিক কনফিউজিং, ঠিক আছে? সাংঘাতিক কনফিউজিং বলছি তো, মানে ডাবল অপশন কারেক্ট হয়েছে। সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট কোথায়? দুটো অপশন আছে। সুন্দরবন কেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে? দুটো অপশন আছে, একটা বায়োডাইভার্সিটি, একটা ম্যানগ্রোভ ফরেস্ট, দুটোই আনসার হবে। পিএসসি নিল কোনটা? ম্যানগ্রোভ ফরেস্ট। এই বছর 2012 সালে একই প্রশ্ন করেছিল, তখন পিএসসি কোনটা? তখন তো পিএসসির অফিসিয়াল আনসার কি বেরোতো না, তখন সবাই কি ধরে চলেছিল? বায়োডাইভার্সিটি, নিজেদের মতো আনসার কি তৈরি হতো। এখন যখন অফিসিয়ালি আনসার কি পাবলিশ হলো 2020 সালে, তখন পিএসসি নিল ম্যানগ্রোভ ফরেস্ট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুটো কারণেই পেয়েছে, ম্যানগ্রোভ ফরেস্ট হলেও হতে পারে, বায়োডাইভার্সিটি মানে গোটা জায়গা। এবার কি বলবেন, কোনটা আনসার হবে? পরীক্ষা হলে বসে ওইটা থাকেই, ঠিক আছে? ওই এরারটা থাকেই প্রত্যেকটা পরীক্ষা, ওটা ধরে নিয়েই আর কি, ওটা বাদ দিয়ে এগোতে হবে, কিছু করার নেই। তারপর নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ম্যাচ লিস্ট 1 and list 2 using correct code. কি কি? Writ of mandamus, writ of certiorari, writ of co-warranty, writ of injunction. ইনজাংশনটা একটা নতুন শব্দ, এটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে যাচ্ছে। ইনজাংশন শব্দটা আমাদের কোনো বইতে আমরা পাবো না, কোনো এমসিকিউ বইতে 5টাই শব্দ পাওয়া যায়। আজকে আমার স্লাইডের যে মেটেরিয়াল সেখানেও 5টা শব্দ পাওয়া যায়, তাহলে ইনজাংশন শব্দটাকে নিয়ে পরে ভাবছি, বাকিগুলো আগে ম্যাচ করুন। ম্যান্ডামাস কি হবে? ডিরেকশন ফর পারফরমেন্স অফ ডিউটি। ডিউটি শব্দটা ম্যান্ডামাসের সাথে জড়িত। যদি কোনো পাবলিক অফিস, যদি কোনো লোয়ার কোর্ট তার ডিউটি না করে, তার এগেনস্টে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ম্যান্ডামাস ইস্যু করে, তাই তো? এটাই পড়েছি। তো ম্যান্ডামাসের সাথে কি যাবে? অপশন 2। এর সাথে 2 কোথায় কোথায় আছে? এবার আনসারে, আমাদের যেহেতু সময় কম, পরীক্ষা তাড়াতাড়ি আনসার করতে হবে। এর পাশে কি আছে? 2 অপশন এতে, ঠিক আছে? এর পাশে 2 আছে, তাহলে বাকিগুলো একবার দেখে নেব নিজেদের সুবিধার জন্য। একটা ফার্স্ট আনসার বের করে ফেললাম। B1 মানে, বিটা বাদ দিচ্ছি, ইনজাংশন শব্দটা যেহেতু আসেনি। পরেরটা হচ্ছে C4 সার্টিউরারি। সার্টিউরারি মানে কি? ট্রান্সফারিং ফ্রম লোয়ার কোর্ট টু হাই কোর্ট, ঠিক আছে? ট্রান্সফারিং ফ্রম লোয়ার কোর্ট টু হাই কোর্ট মানে হাই কোর্টের থেকে লোয়ার কোর্টে ট্রান্সফার করা হচ্ছে, ট্রান্সফারিং ফ্রম লোয়ার কোর্ট টু হাই কোর্ট, ঠিক আছে? সার্টিফিকেট করা হচ্ছে। রিট অফ কোয়ারেন্টো। কোয়ারেন্টো মানে হচ্ছে অ্যাকশন। কোয়ারেন্টো না, সার্টিউরারি মানে হচ্ছে অ্যাকশন। সরি, হ্যাঁ। সি মানে হচ্ছে C1, C4 3 2 1। 4 মানে হচ্ছে, 4টা ক্লিয়ার করলাম। ম্যান্ডামাস, ডিরেকশন ফর পারফরমেন্স অফ আ ডিউটি, পারফর্ম করতে বলছে, সার্টিফাই করতে বলছে। C2, ঠিক আছে? C2 সার্টিউরারি, পারফরমেন্স অফ আ ডিউটি। ম্যান্ডামাস প্রহিবিশন মানে হচ্ছে ইনজাংশন। D1, হ্যাঁ D1 বলছে, ট্রান্সফারিং ফ্রম লোয়ার কোর্ট টু হাই কোর্ট, এটা ঠিক আছে, ইনজাংশন জারি করলো। ও ওয়ারেন্ট 4, B4, এ হচ্ছে 3 সার্টিউরারি, ট্রায়াল অফ আ রাইট টু আ টাইটেল অর ইলেকটিভ অফিস, ঠিক আছে? আর ডি হচ্ছে 1, ও ওয়ারেন্ট অফ প্রহিবিশন অফ অ্যান অ্যাকশন বাই হোয়াট অথরিটি, তাই তো? বাই ট্রায়াল অফ দ্য রাইট টু আ টাইটেল অর ইলেকটিভ অফিস, D3। এটার আনসার কি হবে? এ হবে। কেন? আরেকবার ভালো করে দেখুন।
এ, একটু ভালো করে দেখুন, A2, B1, C4, B3, co-warrantor শব্দটার মানে কি? বাই হোয়াট অথরিটি, তাই তো? বাই হোয়াট অথরিটি মানে ট্রায়াল অফ দ্য রাইট টু আ টাইটেল অর ইলেকটিভ অফিস, মানে কি? যেই অফিসের যা রাইট সেটা অন্য কেউ ট্রায়াল করছে। এই শব্দটার ইংলিশ মানেটা বুঝতে হবে। ট্রায়াল অফ দ্য রাইট টু দ্য ইলেকটিভ অফিস মানে কারোর বিডিও, কারোর ডিএম হয়ে থাকার কথা, তার জায়গায় পলিটিক্যাল লিডার তার হয়ে কাজ করছে, মানে কি? এই ইলেকটিভ অফিসের ট্রায়াল অন্য কেউ নিচ্ছে। এটা কেন নিচ্ছে? বাই হোয়াট অথরিটি, কো করেন, তাই ডি হবে। সার্টিওরারি মানে কি? সার্টিওরারি ট্রান্সফারিং ফ্রম লোয়ার টু হায়ার কোর্ট, লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্টে, এটা হায়ার কোর্ট থেকে লোয়ার কোর্ট হবে, প্রিন্টিং মিস্টেক আছে, হায়ার কোর্ট থেকে লোয়ার কোর্ট হবে। ট্রান্সফারিং ফ্রম হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট সার্টিফাই করা হচ্ছে যে কাজ করো, ঠিক আছে। 4 হলো ম্যান্ডামাস, হচ্ছে ম্যান্ডামাস শব্দটার সঙ্গে ডিউটি শব্দটা জড়িত, তাই ম্যান্ডামাস আর ডিউটি একইভাবে ডিরেকশন ফর পারফরমেন্স অফ ডিউটি। লাস্টে হচ্ছে ইনজাংশন, ইনজাংশন মানে হচ্ছে প্রহিবিশন অফ অ্যান অ্যাকশন, মানে ইনজাংশনের আরেকটা শব্দ কি, আরেকটা ওয়ার্ড বলা যায় রিট অফ ইনজাংশন, মানে রিট অফ প্রহিবিশনকে রিট অফ ইনজাংশন বলে। আমাদের অনেক সময় এমন হবে যেগুলো টেক্সটে আমরা পাবো না, ওগুলো পরবর্তীকালে টেক্সটে যেগুলো পাবো না, এমসিকিউ বই পড়ে সেই এক্সট্রা নলেজটা আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এক্সট্রা নলেজটা সেই মেইন টেক্সটের মধ্যে অ্যাড করতে হবে। প্রহিবিশনের আরেকটা নাম কি জানলাম? ইনজাংশন। প্রহিবিশনের আরেকটা নাম হচ্ছে ইনজাংশন। আর এটা খুব কমন কথা, লিগাল টার্ম, ইনজাংশন জারি করা, ঠিক আছে। প্রহিবিশনের আরেকটা নাম হচ্ছে ইনজাংশন। এটা একটা এক্সট্রা ইনফরমেশন যেটা আমরা এমসিকিউ সলভ করতে গিয়ে পড়লাম। আবার ফিরে যাই কোয়েশ্চেনে, ওই জন্য কোয়েশ্চেন করাটাও ইকুয়ালি দরকার বই পড়ার সাথে সাথে। আনসার হচ্ছে এটা এ। কি হয়ে গেল? এটার আনসার হচ্ছে এ। কেন? ম্যান্ডামাস মানে হচ্ছে, আরেকবার বলছি, ম্যান্ডামাস মানে হচ্ছে ডিউটি, ইনজাংশন মানে প্রহিবিশনের আরেকটা নাম যেটা আমরা এমসিকিউ থেকেই শিখলাম, সেটা হচ্ছে প্রহিবিশন অফ অ্যাকশন, প্রহিবিশন ইনজাংশন একই মানে। সার্টিওরারি, সার্টিওরারি মানে হচ্ছে সার্টিফাই করা, ফ্রম হায়ার টু লোয়ার কোর্ট, ঠিক আছে, সার্টিওরারি। আর কো ওয়ারেন্টো মানে হচ্ছে ট্রায়াল অফ ইলেকটিভ অফিস, ট্রায়াল অফ দ্য রাইট টু আ টাইটেল অর ইলেকটিভ অফিস, মানে যেটা আমার অফিস নয় সেখানে আমি ট্রায়াল করছি। এই ম্যাচ দ্য ফলোইংটাকে ক্লিয়ার? ভাষাগুলো একটু অন্যরকম, ওই জন্য আমি আর আনসার চাইলাম না, নিজেই আমি বলে দিলাম, ঠিক আছে। এগুলো একটু পড়ে আনসার করতে হবে, কনসেপ্টটা বুঝে নিতে হবে। এই ট্রেনটাই এটাই, ঠিক আছে। অডিট অ্যাকাউন্টসের কোশ্চেন থেকে দেখলাম কনসেপ্টটা বুঝে নিতে হবে, নিয়ে কিন্তু বেসিক নলেজ আমরা যে কটা স্লাইড করলাম তার মধ্যে কনসেপ্টটা বুঝে কনসেপ্টটা অ্যাপ্লাই করে আনসারটা করতে হবে। এবং আরেকটা ব্যাপার যেটা, ইনজাংশন শব্দটার মানে প্রথমে কিন্তু নাও বোঝা যেতে পারে, কারণ কোনো বইতে কিন্তু ইনজাংশন বলে লেখা থাকে না, রিট অফ প্রহিবিশনই লেখা থাকে শব্দটা, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, বাকি তিনটে অপশন করেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। তো পরীক্ষার হলে কেউ ইনজাংশন শব্দটা নাও জানে তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলেও কিন্তু আনসার হয়ে যাবে। কারণ এই যে বি এর অপশনটা 4, তো সেই বি এর অপশনটা 4 কিন্তু সরি না না, এই যে বি এর অপশনটা 1, তো বি এর অপশন 1 কিন্তু সেটা কিন্তু একটা ইয়েতেই আছে, B1 সেটা শুধু অপশন এ তেই আছে। অপশন বি এর অপশন পরেরটাতে 2 আছে, 4 আছে, 3 আছে, মানে আলাদা অপশন আছে। বি যে শুধু 1 সেটা অনলি ইন আনসারে, ওখানে যদি ইনজাংশন শব্দটার মানে নাও জানি, বাকি এ সি ডি এই তিনটে করেই কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি, তাতে কোনো অসুবিধা হবে না। আপাতত জেনে গেলাম, সেটা অন্য কথা। কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। হ্যাঁ right of certiorari is transferring from lower court to higher. হ্যাঁ ওটা বললাম তো, হ্যাঁ ওটা প্রিন্টিং মিস্টেক আছে তো, ওই যে কেটে লিখে দিলাম, এটা হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট হবে, ঠিক আছে। হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট টাইপ করতে গিয়ে গুলিয়ে গেছে, ঠিক আছে। হায়ার কোর্ট লোয়ার কোর্টকে সার্টিফাই করবে যে করো, এই যে সুপ্রিম কোর্ট
আর এটা হাইকোর্ট, এটা লোয়ার কোর্ট। স্ট্যাটিউটারি মানে হচ্ছে কাজ করো, ফাঁকিবাজি করো না, ঠিক আছে? হায়ার থেকে লোয়ারে সেটা আসবে। হাইকোর্ট লোয়ার কোর্টে বলবো কাজ করো, ফাঁকিবাজি করো না, হায়ার থেকে সেটা লোয়ারে আসবে, ঠিক আছে? এটা হায়ার টু লোয়ার, এটা কেটে ঠিক করে দিলাম, এটা কোনো সমস্যা নেই, বাকিগুলো সব ঠিক আছে। আর কারো কোনো ডাউট আছে? বাঁকুড়া আর কিছু ডাউট থাকলে বলুন। এইবার কোশ্চেন কিন্তু রোববার যে পরীক্ষাটা আছে 22 তারিখ, ওখানেও আমরা ওটাই এক্সপেক্ট করতে পারি, একটু ঘুরিয়ে দেবে, ইনফরমেশন এক লাইন থাকবে বাট আনসারের ফ্রেমটা ঘুরিয়ে দেবে, সেক্ষেত্রে মাথা ঠান্ডা করে পড়ে কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ফর which of the এটাই তো, for which of the following can special provision be made under Article 15 of the Constitution of India? Article 15 এ কার এগেইনস্টে স্পেশাল প্রভিশন করা যেতে পারে, ঠিক আছে? আর্টিকেল 15 এ কি ছিল? প্রহিবিশন, প্রহিবিশন, আর্টিকেল 15টা লিখছি এখানে, অফ ডিসক্রিমিনেশন on grounds of race, religion, caste, gender, place of birth, ঠিক আছে? এই 5টা ক্রাইটেরিয়া, 1 2 3 4 5। আনসার কি কি দিয়েছে এখানে? ফোর উইমেন অ্যান্ড চিলড্রেন, উইমেনটা আছে, জেন্ডার, ঠিক আছে? তারপরে হচ্ছে শিডিউল ট্রাইব, সেটা কিসের মধ্যে পড়ছে? কাস্টের মধ্যে। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, সেটা ওবিসি তে পড়ছে। সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বলে কি কিছু আছে আমাদের সংবিধানে? সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বলে আলাদা করে কিছু নেই, ঠিক আছে? তাহলে আনসারটা কি হবে এখানে? ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কি কেউ আছে? ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বলেও কি কেউ আছে? নেই। আনসারটা কি হবে? শিডিউল ট্রাইব, উইমেন অ্যান্ড চিলড্রেন, কি হবে এটার আনসার? কি কি আছে একটু ভেবে উত্তর দিন। স্পেশাল প্রভিশন, আনসারটা কি হবে এটা? 2 3 4, 2 3 4 উইমেন অ্যান্ড চিলড্রেন বাদ হয়ে যাবে কেন? এবার কারণটা হচ্ছে কেন? কারণ উইমেন আছে, চিলড্রেন তো নেই। চিলড্রেন শব্দটা এখানে টুইস্ট, চিলড্রেন শব্দটাই এখানে টুইস্ট। কেন? জেন্ডার বলেছে, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ জেন্ডার, জেন্ডার বা জেন্ডারের মধ্যে কিন্তু চিলড্রেন পড়ছে না, শুধু মেল ফিমেল পড়ছে। উইমেনের সঙ্গে চিলড্রেন অ্যাড করে দিয়েছে, সেই জন্য অপশন 1 হবে না। কি কি হতে পারে? শিডিউলটা হতে পারে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস মানে আপাতত কিন্তু ইডব্লিউএস চালু হয়েছে, 10% রিজার্ভেশন, তাই তো ইডব্লিউএস এর জন্য। ইকোনমি ব্যাকওয়ার্ড, সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, সোশ্যাল ব্যাকওয়ার্ড ক্লাস কাদেরকে বলে? এটা সংবিধানে কোনো ভাষা না থাকলেও একটা কয়েনেজ আছে, কি কি? এসসি, এসটি, এই গ্রুপ বলা হয় সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস মানে এসসি এসটি দের সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বলে, তো কারণ সোসাইটির মধ্যে এটা চলছিল। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস না, এসটি এসসি মানে হচ্ছে সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে? ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাস মানে হচ্ছে যারা মানে ইনকাম সার্টিফিকেট দেখে যাদেরকে সার্টিফাই করা হয়, ঠিক আছে, তারা হচ্ছে ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাস। সেটা রিসেন্টলি অ্যাড হয়েছে, স্পেশাল প্রভিশন রিসেন্টলি তৈরি করা হয়েছে আন্ডার আর্টিকেল 15 ইডব্লিউএস এর জন্য। সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস মানে
এসটি যারা, ঠিক আছে, তারা অলরেডি সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে আমরা জানি রিজার্ভেশন পলিসি রয়েছে। তার মানে কি অপশন 4ও হবে, অপশন 3ও হবে। আর এসটি দের জন্য তো রয়েছে আলাদা করে শিডিউল প্রাইস বলার কিছু নেই। কিন্তু উইমেনদের জন্য যদি এটা শুধু উইমেন থাকতো তাহলে উত্তর হতো 1 2 3 4। কিন্তু যেহেতু চিলড্রেন অ্যাড করে দেওয়া আছে ওই জন্য অপশন এটা বাদ হয়ে যাবে, উত্তর হবে 2 3 4। 2 3 4 এটার মধ্যে শুধুমাত্র পলিটি আছে সেটা নিয়ে, এই কোশ্চেনটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। কারেন্ট অ্যাফেয়ার্স আছে কেন না, এখানে ইডব্লিউএস এর কথা বলা হয়েছে, ঠিক আছে, সেজন্য কারেন্ট অ্যাফেয়ার্স আছে খানিকটা। এবং এই সেন্স গুলোকে বুঝতে হবে কোনটা সোশ্যালি ব্যাকওয়ার্ড কাকে বলে, ইকোনমিক্যালি বলে, এই সেন্স গুলোকে বুঝতে হবে, এই টার্মিনোলজি গুলো, এসসি এসটি মানে কি, ইডব্লিউএস মানে কি, এগুলো বুঝলে কোনো সমস্যা হবে না। শিডিউল ট্রাইব বলেছে। আর চিলড্রেনদের কিন্তু এখানে কোনো রিজার্ভেশনের কোনো জায়গা নেই চিলড্রেনদের, ঠিক আছে। উইমেনদের ছিল, যদি শুধু উইমেন থাকতো 1 2 3 4 আনসার হতো, ঠিক আছে। এই ক্ষেত্রে আনসার কি হবে, কোডটা ক্লিয়ার করি, এই ক্ষেত্রে আনসার হবে অপশন সি 2 3 4, ঠিক আছে। কারো কোনো ডাউট থাকলে বলুন কোশ্চেনটা নিয়ে। রিলিজিয়ন আছে, সেক্স আছে, রেস আছে, এসব বাদ আছে, কাস্ট আছে। আরেকবার বলুন, কিছু শুনতে পেলাম না। বলছি আর্টিকেল 15 এর আন্ডারে ইকোনমিক তো কোনো প্রভিশন নেই, এখানে আছে কাস্ট, রিলিজিয়ন, সেক্স, রেস আর এসব বাদ। তো এটার মধ্যে ইকোনমিক করে আছে, এটার মধ্যে ইকোনমি নেই, কিন্তু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনের জন্য রিজার্ভেশন যেটা আর্টিকেল 15, আপনি কোথায় বই সামনে রয়েছে একটা দেখে নিন, যে এক্সেপশন বলে একটা ক্যাটাগরি আছে। এক্সেপশন, এক্সেপশন ক্যাটাগরির মধ্যে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে, তাই কি দেখে নিন, ঠিক আছে। রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে, এক্সেপশনের মধ্যে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে। এবার আমাদেরকে ওটাই করতে হবে, ভারতীয় সংবিধানে যেই যেই ক্যাটাগরিতে রিজার্ভেশন হয় সেইগুলো এই আনসারটা করার আগে চিন্তা করতে হবে। ওই জন্য আর্টিকেল 15-তে ডিরেক্টলি ইকোনমি সম্বন্ধে লেখা না থাকলেও, কারণ ডাইরেক্টলি ইকোনমি সম্বন্ধে কেন লেখা নেই, ইকোনমিক জাস্টিস নিয়ে কথা বলে কে, ডিপিএসপি, এটাও আশা করি জানবেন। ফান্ডামেন্টাল রাইটস এনশিওর করে পলিটিক্যাল জাস্টিস, আর ডিপিএসপি এনশিওর করে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস, তাই তো। ফান্ডামেন্টাল রাইটস ডিরেক্টলি ইকোনমির কথা বলে না, কিন্তু যখন ডিপিএসপিটা যেহেতু নন জাস্টিসিয়েবল, সেটা বাস্তবায়িত করার জন্য ফান্ডামেন্টাল রাইটস রূপে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সেই জন্য আর্টিকেল 15-এ ডিপিএসপি ডিরেক্ট বলা হয়নি। আপনার প্রশ্ন যেটা যে আর্টিকেল 15-এ ডিরেক্টলি ইকোনমি বলা নেই, তাহলে কেন হবে, কারণ দেখুন পরবর্তী ক্ষেত্রে এক্সেপশন বলে রিজার্ভেশনের কথা বলা হয়েছে, যে এক্সেপশন ওয়াইজ রিজার্ভেশন করা যেতে পারে, সেটা এসসি এসটি রিজার্ভেশন হতে পারে, ওবিসি রিজার্ভেশন পরবর্তীকালে ইনক্লুড হয়েছিল অনেক পরে, এবং রিসেন্টলি একদম রিসেন্টলি ইডব্লিউএস টাকেও ইনক্লুড করা হয়েছে। তো ইডব্লিউএস রিজার্ভেশন তো রিজার্ভেশনের আন্ডারেই করা হচ্ছে, এবং রিজার্ভেশন কি আর্টিকেল 15-এর এক্সেপশন, মানে আর্টিকেল 15 যেটা বলছে সেটাকে এনশিওর করার জন্য ভারতীয় সংবিধান সেটার এক্সেপশন তলায় দিয়ে দেয়। সেই এক্সেপশন ক্যাটাগরিতে গেলে আপনি ডিরেক্ট আর্টিকেলে পাবেন না ওটা, আপনাকে তলার এক্সেপশনটা পড়তে হবে। এক্সেপশনটা পড়লে দেখবেন এই এই ক্যাটাগরিতে রিজার্ভেশনের কথা বলা হয়েছে, সেই জন্য এখানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডটা হবে। ক্লিয়ার, ক্লিয়ার কি? হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। Consider the following statement. Quo warranto is very powerful instrument for safeguarding against the usurpation of public office. ঠিক আছে, usurpation মানে হচ্ছে বলপূর্বক কেড়ে নেওয়া, usurpation মানে হচ্ছে বাংলা মানেটা হচ্ছে বলপূর্বক কেড়ে নেওয়া। ইউজারপেশন শব্দটা বাংলা মানে কি বলছে, quo warranto is a very powerful instrument for safeguarding against usurpation, বলপূর্বক কেড়ে নেওয়া, of public office। তারপরে কি বলছে, এটা হচ্ছে স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 হচ্ছে হাই কোর্ট ক্যান ইস্যু ম্যান্ডামাস টু কম্পেল আ কোর্ট
or a judicial tribunal to exercise its jurisdiction when it has refused to exercise it. ঠিক আছে, হাইকোর্ট এখানে কার কথা বলছে? হাইকোর্ট ক্যান ইস্যু আ ম্যান্ডামাস। ম্যান্ডামাস কি হাইকোর্ট ইস্যু করতে পারে? আনসারটা দিন। ম্যান্ডামাস কি হাইকোর্ট ইস্যু করতে পারে? হ্যাঁ পারে। এই যে একবার পিছনের স্লাইডে চলে যান। এই যে ম্যান্ডামাস, ম্যান্ডামাস কি বলছে? আর রিট ইস্যুড বাই সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট। ঠিক আছে, হাইকোর্ট ম্যান্ডামাস ইস্যু করতে পারে। তাহলে আবার ফিরে আসি, হাইকোর্ট ক্যান ইস্যু আ ম্যান্ডামাস টু কম্পেল আ কোর্ট, আ কোর্ট মানে তার লোয়ার কোর্টকে আর কি, লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট এদেরকে, আর জুডিশিয়াল ট্রাইব্যুনাল টু এক্সারসাইজ ইটস জুরিসডিকশন when it has refused to exercise it। ঠিক আছে, আরেকটা হচ্ছে কো-ওয়ারেন্টো is very powerful instrument for safeguarding against usurpation of public office। আনসার কি হবে এটা? এটা আনসারটা একটু চাইছি, এটা ডাইরেক্ট আনসারই হবে, একটু আনসারটা দিন। বাঁকুড়া বলুন, পূর্ব ভবন, আসানসোল, কল্যাণী, আনসারটা বলুন, বাঁকুড়াই বলুন। রাইট 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 রাইট, থ্যাংক ইউ, একদমই ঠিক, ভেরি গুড। বোথ 1 and 2 মানে হাইকোর্ট ম্যান্ডামাস ইস্যু করতে পারে, তাই এটাও ঠিক হয়ে যাচ্ছে। এবং কো-ওয়ারেন্টও কিন্তু ইউজারপেশন করতে পারে, বলপূর্বক কেড়ে কো-ওয়ারেন্টও আটকাতে পারে। ঠিক আছে, তো এখানে আনসার হচ্ছে বোথ 1 and 2। আশা করি এই কোশ্চেনে কোনো ডাউট নেই। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। The writ of mandamus is available not only against judicial authorities but also against administrative authorities। writ of mandamus এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। ঠিক আছে, ম্যান্ডামাস কি শুধু জুডিশিয়াল অথরিটিজ এর জন্য নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ এর জন্য? সেকেন্ড পয়েন্ট হচ্ছে writ of prohibition is issued only against judicial or quasi judicial authority। মানে কাদের এগেইনস্টে ইউজ করা যায়? এই যে বলছিলাম, আরেকবার চলে যাই স্লাইডে, কে 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 ইউজ করতে পারে, কার এগেইনস্টে ইউজ করতে পারে, সেই ব্যাপারটা জানতে চাইছি কোশ্চেন। কে ইউজ করতে পারে, কার এগেইনস্টে ইউজ করতে পারে? ম্যান্ডামাস কে ইউজ করতে পারে, মানে কে পারে? কে হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাই তো। কার এগেইনস্টে পারে? একটা হচ্ছে লোয়ার কোর্ট, আরটা হচ্ছে পাবলিক অথরিটি। পাবলিক অথরিটি মানে হচ্ছে বললাম সরকারি অফিস। ঠিক আছে, তার মানে কি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিও চলে আসছে। পাবলিক অথরিটির এগেইনস্টেও কিন্তু ম্যান্ডামাস ইউজ করা যায়। ঠিক আছে, শুধুমাত্র লোয়ার কোর্টের নয়, পাবলিক অথরিটির এগেইনস্টেও ম্যান্ডামাস ইউজ করা যায়। আরেকটা কি বলেছে? প্রহিবিশন। প্রহিবিশন কোথায় ইউজ করা যায়? প্রহিবিশন কাদের এগেইনস্টে? টু এনি ইনফেরিয়র কোর্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডি, মানে শুধুমাত্র জুডিশিয়ারি ক্ষেত্রে। প্রহিবিশন শুধুমাত্র জুডিশিয়ারির ক্ষেত্রে ইউজ করা যায়। হ্যাঁ, জুডিশিয়ারির ক্ষেত্রে ইউজ করা যায়। ম্যান্ডামাস বোথ অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড জুডিশিয়ারি ইউজ করা যায়। ঠিক আছে, কারণ প্রহিবিশনে শুধু কোয়াসি জুডিশিয়াল বডি, ইনফেরিয়র কোর্ট এদের কথাই লেখা, আর ম্যান্ডামাসে কিন্তু পাবলিক অথরিটি মানে অফিসের কথা লেখা এবং লোয়ার কোর্টের কথা লেখা। ঠিক আছে, দুটো লেখা। তার মানে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড জুডিশিয়াল হচ্ছে ম্যান্ডামাস, প্রহিবিশন হচ্ছে শুধু জুডিশিয়াল। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে ম্যান্ডামাস কোথায় কোথায় অ্যাভেলেবেল? নট অনলি মানে শুধুমাত্র জুডিশিয়াল নয়, বাট অলসো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। এই স্টেটমেন্টটা কি হবে? বাঁকুড়া, আসানসোল, একটু আনসারটা বলুন। এই স্টেটমেন্টটা কি হবে? স্টেটমেন্ট 1 কি হবে? আনসারটা কি হবে বলুন এখান থেকে, করে নিয়ে বলুন। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ বাঁকুড়া, এক্স্যাক্টলি তাই।
বোথ 1 and 2। কেন? ম্যান্ডামাস জুডিশিয়াল অথরিটিজ এর ক্ষেত্রেও পাবলিক অফিসের ক্ষেত্রেও ইউজ করা যায়। পাবলিক অফিস মানেই অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। প্রহিবিশন শুধুমাত্র জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল, যারা জুডিশিয়ারির সঙ্গেই যুক্ত তাদের এগেনস্টেই শুধু প্রহিবিশন ইউজ করা যায়। সেই জন্য এই দুটো স্টেটমেন্টই ঠিক, আনসার হবে বোথ 1 and 2। থ্যাংক ইউ আনসারটা দেওয়ার জন্য। এই হলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে বক্তব্য। আজকে কোয়েশ্চেন্স গুলো করলাম একটু জটিল, কোয়েশ্চেন গুলো জটিল মানে একটু জটিল না, তো মানে আমাদের যা ইনফরমেশন করলাম তার মধ্যে থেকে কোয়েশ্চেনটা পড়ে আস্তে আস্তে পড়ে মাথা ঠান্ডা করে উত্তর দেওয়ার মতো। এই ট্রেন্ডটা আমি কেন ফলো করলাম, আগের কোনো ক্লাসে কিন্তু আমি এরকম কোয়েশ্চেন আনিনি, এবার এনেছি। তার কারণ হয়তো আগামী দিনে পরীক্ষায় এই রিসেন্টলি যে পরীক্ষাটা আছে সেখানে হয়তো ওরকম কোয়েশ্চেন এক্সপেক্ট করলেও করা যেতে পারে, ঠিক আছে। সেই জন্য কয়েকটা ওই ধরনের আজকে প্র্যাকটিস করলাম। নেক্সট আমি যেটাতে যাব, আমাদের পলিটির ফান্ডামেন্টাল রাইটস আছে, কমপ্লিট হয়ে গেল। একটু বড় চ্যাপ্টার, একটু বোঝার মতো চ্যাপ্টার, সেই জন্য একটু ডিটেলসে পড়তে হলো।